সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া আলোচিত সংবাদগুলো আমরা বিশ্লেষণ করতে চাই। দুজন অতিথি এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এরপর রয়েছেন জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনি। আপনার দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত যেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব এর মধ্যে রয়েছে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ব্লকেড, আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতার কথা জানালেন এলজিআরডি উপদেষ্টা। পাচার হওয়া অর্থ উদ্ধারের অগ্রগতি প্রধান উপদেষ্টাকে জানানো। বাংলাদেশ ব্যাংক অর্থ পাচারকারীদের সম্পদ দিয়ে তহবিল করে দেওয়া হবে আমানতকারী ও দুস্থদের, এমন একটি কথা বলা হচ্ছে। একই সঙ্গে নির্বাচিত সরকার না আসলে বিনিয়োগ আসবে না বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যবসায়ীরা এখন চুপচাপ আর আমলারা বহাল তবিয়তে, দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্য এটি। আর সবশেষ যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই, শেষ হলো ঐক্যমত্য কমিশনের প্রথম দফার সংলাপ। ভোট দিতে পারা নিয়ে জনমনের সংশয় মনে করছে সিপিবি। দ্রুত নির্বাচন না হলে সংকটের আশঙ্কা বিএনপি স্থায়ী কমিটির আরেকজন সদস্য নজরুল ইসলাম খানের। শুরু করতে চাই শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে। 4 দিন ধরে টানা কর্মসূচি চলছে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে। আজকে সবশেষ যে দিনটি পার করলাম আমরা, সেটি ব্লকেট করেছে সে এলাকার ভোটাররা। তো এই বিষয়টি কীভাবে দেখছেন? শোনেন, অনেক দিন এই বিগত 9 মাসে বিএনপি মূলত রাজপথের কোনো সরকার বিরোধী কোনো কর্মসূচি বা তেমন কোনো জাতীয় কোনো দিবস ছাড়া কোনো কর্মসূচিতে যায়নি। দিস ইজ ফার্স্ট বিএনপি একটা অধিকারের জন্যে রাজপথে একটা নেমেছে বা একটা কর্মসূচি। এটা কোনো প্রয়োজন ছিল না। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। ইশরাক হোসেনকে কি কারণে আটকানো হচ্ছে, তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। একই আইনে একই প্রক্রিয়ায় বাংলাদেশের চট্টগ্রামের মেয়র থেকে শুরু করে বাংলাদেশের অসংখ্য উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা দায়িত্ব পালন করছে, শপথ নিয়েছে। শুধুমাত্র এই কথাটা আমরা আগে থেকেই জানতাম, শুনেছি যে ইশরাক হোসেনকে এই দায়িত্ব দেওয়া হবে না। হ্যাঁ, আপনি একটা আইনি প্রক্রিয়া, যেটা কোর্ট আপনার পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ, যে ওই নির্বাচনে জালিয়াতি করা হয়েছে, তার মানে ইশরাক হোসেন ওখানে নির্বাচিত। এটা তো সত্য যে যদি নির্বাচনটা হতো তাহলে বিগত 5 বছর মেয়রের দায়িত্ব পালন করতেন ইশরাক হোসেন। তাকে বঞ্চিত করা হয়েছে, কোর্ট তার পক্ষে ইনসাফ দিয়েছে বা ন্যায় বিচার দিয়েছে। এর প্রেক্ষিতে ইলেকশন কমিশন একটা স্বাধীন সার্বভৌম সংস্থা। তারা ইচ্ছা করলে আইন মন্ত্রণালয়ের সুপারিশ নিতেও পারে বা না প্রয়োজন না করলে নাও নিতে পারে। তারা এটা আইন মন্ত্রণালয়ের সুপারিশ ছাড়াই তারা এখানে দিয়েছে। এখন সরকার যেটা বলছে আইন মন্ত্রণালয়ের সুপারিশ কেন নিল না, এটা তো বাধ্যবাধকতা আছে বলে মনে করি না। বা যদি ইলেকশন কমিশন সুপারিশ না নিয়ে ভুল করেও থাকে, সেটা ইলেকশন কমিশনের ব্যাপার। আমি তো আমার সমস্ত প্রক্রিয়া শেষ করে আমি দায়িত্ব, আমার নামে গ্যাজেট হয়েছে, আমি কোর্টের রায় পেয়েছি, আমাকে আপনি কি দিয়ে আটকাবেন? আপনি বলছেন একটা উকিল নোটিশ, কোথাকার কোন দুইজন মানে অপরিচিত একেবারে দুইজন উকিল দিয়ে আপনি নোটিশ পাঠালেন, সেটা কি কোনো আইনি প্রক্রিয়ায় বাধা হতে পারে? হওয়া উচিত। এখন যদি কোনো লয়ার, যে কোনো একজন আইনজীবী বলে যে এই সরকার অবৈধ, এইটা বলে একটা লিগ্যাল নোটিশ পাঠাই দিল, তাহলে কি সরকার অবৈধ হয়ে যাবে বা সরকারের কার্যক্রম ব্যাহত হয়ে যাবে? এটা তো একটা অত্যন্ত খোঁড়া যুক্তি। আজকে আমি সার্জিস আলমের বা আসিফের যে ফেসবুক স্ট্যাটাস দেখলাম, একেবারে মানে কি বলবো, এটা তো কোনো মানে কোনো যুক্তির মধ্যে পড়ে না। আপনি ছাত্রনেতা থেকে এখন জননেতা হচ্ছেন, আপনার অভিজ্ঞতা কি বলে আসলে? এই আমার অভিজ্ঞতা এখন যেটা দেখছি, আমরা অনেক দেখলাম, অনেক সহ্য করেছি ফ্রম ডে অন থেকে, প্রায় বিএনপিকে মেলাইন করবার জন্য, বিএনপিকে কোণঠাসা করবার জন্য, বিএনপিকে মানে হিরো করবার জন্য হেন কোনো প্রক্রিয়া নাই যা চক্র করতে। এর মধ্যে সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, গোটা সরকার যদি নাও হয়ে থাকে, এর মধ্যে রাজনৈতিক দলের একটা অংশ আছে, জামাত এবং এনসিপির একটা নেক্সাস আছে। সেই নেক্সাসের মধ্য দিয়ে বিএনপি ঠেকাও, বিএনপিকে গোথাও, এবং বিএনপি যদি যাতে ক্ষমতায় না আসতে পারে, বিএনপি যাতে নির্বাচিত না হতে পারে, সেই জন্য টার্গেট করে এই ধরনের প্রক্রিয়া করা হচ্ছে। ঢাকা নগরীর ক্ষেত্রেও তাই হচ্ছে। আপনি ইশরাক হোসেনকে আপনি দিতে পারবেন, এর পিছনে অনেক কারণ, নানানজন নানানভাবে বলছেন। স্থানীয় সরকার উপদেষ্টাকে নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা যখন, তার বয়স কত আমি জানি না, 24-25 হইতে পারে। বাংলাদেশের ইতিহাসে এই বয়সে ক্যাবিনেট মন্ত্রী কেউ হয়েছে আমি জানি না, কবে হয়েছে তাও আমি জানি না। আচ্ছা, উনি হয়েছেন, ওনার আন্দোলনের শক্তি। আচ্ছা, ওনাদের বয়স যদি 25 হয়ে থাকে, আমরা আজ থেকে 17 বছর আগে ইশরাক হোসেনরা রাজপথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে যুদ্ধটা করেছি, লড়াইটা করেছি, তখন তো তারা শিশু। এবং এখনো তাদের যে অভিজ্ঞতার অভাব। শুধুমাত্র তাই নয়, আপনার মুরাদনগরে এই উপদেষ্টার
বিরুদ্ধে মানে একেবারে স্পষ্ট অভিযোগ আছে সেখানে আওয়ামী লীগকে নিয়ে তিনি একটা মানে সিন্ডিকেট তৈরি করেছেন। এমপি হবার খায়েশ হয়েছে, হতেই পারেন। আবার আপনি যখন বলেন কথা না, আপনি আপনার লোকেরা যে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলছে, আপনি বলেন তো দেখি আমি কি বলবো এই কথার এগেনস্টে। যিনি বলেছেন বড় গলায়, কালকে আমি দেখলাম তিনি চট্টগ্রামে গিয়ে রাত যাপন করেছেন শ্রমিক লীগ সভাপতির বাড়িতে, এবং যেই শ্রমিক লীগ সভাপতির নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে, মামলা রয়েছে, তার বাড়িতে আপনি রাত্রি যাপন করে আপনি বলেন মানে কি বলে, ওই যে বলে না তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। কি দেখছি, কি বলার কথা কি বলছি, কি দেখার কথা কি দেখছি। এই কয়েক মাসে যেটা দেখলাম, এই যে স্থানীয় সরকার উপদেষ্টা, তাকে নিয়ে বিস্তর অভিযোগ। তিনি ওখানে ইশাক হোসেনকে কেন বসতে দিবেন? একজন মুক্তিযোদ্ধার সন্তানকে কি কারণে বসতে দিবেন? ওখানে তো অনেক খনি আছে, খনি, সেই খনির মধ্যে উনি বসে আছেন। সেই উনি মন্ত্রণালয়ে যান না, ওখানে বসে থাকেন। কি কারণে বসে থাকেন? মন্ত্রণালয়ে ওনার অফিস নেই, ওনার ঘর নাই, ওনার বসবার কথা তো মন্ত্রণালয়ে। উনি দক্ষিণ সিটি কর্পোরেশনে কি কারণে বসেন? হ্যাঁ, সেখানে ইশাক হোসেন গেলে তার এই লুণ্ঠন আর ভাগ বাণিজ্যের একটা ব্যাঘাত ঘটতে পারে, ব্যত্যয় হতে পারে। সেই জন্য ইশাক হোসেনকে ওখানে বসতে দেওয়া যাবে না, বা বিএনপির প্রতিনিধিকে ওখানে বসতে দেওয়া যাবে না, মুক্তিযোদ্ধার সন্তানকে ওখানে বসতে দেওয়া যাবে না। এই সিটি কর্পোরেশনের সাথে এই ইশাক হোসেনের পিতা সাদেক হোসেন কোকার একটা স্মৃতি আছে, একটা আবেগঘন বাস্তবতা আছে। সেই কারণে হয়তো ইশাক হোসেন সেখানে যেতে পারেন, বা বিএনপি তাকে সেখানে অ্যাসাইন করতে পারে। হ্যাঁ, শুধুমাত্র ক্ষমতা কক্ষিগত করাই বিএনপি একমাত্র কাজ করতে পারে। আর এটা তো বিএনপির হক, এটা তো ইনসাফ। ইশাক হোসেনকে তো বঞ্চিত করা হয়েছে ওখান থেকে, আপনি তাকে বসতে দেবেন না। আপনি কাকে বসতে দেবেন? আপনি ওই যে কি একজন বসাইছেন, তার নাম কি, ওই যে মোহাম্মদ এজাজ, এক সিটি কর্পোরেশনে বসাইছেন, তার নামে এমন কোনো অভিযোগ নাই যেটা ওই যে জুলকারনাইন সাহেব স্পষ্ট করে দিয়েছে, শেখ মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু হাই হচ্ছে না, কি প্রেম, তাকে আপনি বসেছেন। তার নামে হিজবুত তাহরি লুঙ্গির নিচে মানে পরিচয় গোপন করে যারা আন্দোলন করছে, তখন যারা লুঙ্গির নিচে ছিল, তখন ইশাক হোসেন রাজপথে বুক চিতে প্রতিবাদ করেছে, রক্তাক্ত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। কোথায় ছিলেন আপনারা? আপনি ইশাক হোসেনকে এখন বসতে দেবেন না, সবকিছু সম্পন্ন করবার পরেও কেন বসতে দেবেন না? ওইখানে এমন একজন প্রশাসককে আবার সিটি কর্পোরেশনকে বসাইছেন, তার একের মধ্যে তিন আর কি। উনি একাধারে এলজিআরডি মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি, একাধারে উনি প্রশাসক, একাধারে আবার ওয়াসার এমডি বানাইছেন, একজনের মধ্যে তিনজন। আবার নাবিলা নামে একজন আছে, তাকে পেট্রোলিয়াম কর্পোরেশনের কোথাকার এই যে আশুগঞ্জের নাবিলা ইদ্রিস, আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের পরিচালক বানাইছেন, যিনি আবার গুম কমিশনের সদস্য। তো এক ব্যক্তির দিয়ে আপনি কত কাজ করাবেন? এদেশে মানুষ নাই? এখানে আপনার জুলাইয়ের শক্তি কি আপনি একা? আপনি কথায় কথা গেলে জুলাইয়ের শক্তি বলছেন। আপনার সাথে হাসিনার কি পার্থক্য হইলো? হাসিনা খালি বাপের অভিযোগ কি স্বজন হারানোর বেদনা সামনে নিয়ে আসতো, আর আপনি ওই যে ঠোঁট কাটা একটা ছবি সামনে নিয়ে আসছেন। আপনি জুলাইকে সামনে নিয়ে আসছেন। জুলাইয়ের জন্য ইশাকের অবদান নেই, জুলাইয়ের জন্য বিএনপির অবদান নেই, জুলাইয়ের জন্য আমরা হাজার হাজার রাত আমরা জাগ্রত থাকি নেই, জুলাইয়ের জন্য আমরা রক্ত ঝরাই নেই, জুলাইয়ের জন্য আমরা জেল খাটি নেই, জুলাইয়ের জন্য আমার পাশ থেকে আমার সহযোদ্ধা গুম হয়ে যায় নাই, জুলাইয়ের জন্য আমার সহযোদ্ধার সন্তানদের দিকে আমরা তাকাইতে পারি না, আমার পাশ থেকে গুলি খেয়ে পড়ে যায় নাই। এগুলোকে আপনি একা জুলাইয়ের থাওয়াদার হয়েছেন, সোল এজেন্ট হয়েছেন। এগুলো হলো ফ্যাসিস্টের নতুন বীজ বাংলাদেশে রোপিত হয়েছে। এটা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবো আমরা জানি না। এই সংঘাতটাকে নতুন করে বাংলাদেশে আবার মানে সামনে নিয়ে আসা হয়েছে পরিকল্পিতভাবে। আমি জানি না এর মধ্যে লোভও থাকতে পারে, টোপও থাকতে পারে, এবং ক্ষমতা কুক্ষিগত করে রাখার সময় একটা মানে চিন্তা থাকতে পারে। এটা দুর্ভাগ্যজনক। রেজাউল করিম রানী, একই বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া, এই যে যেটি শহীদুল ইসলাম বাবুল বলছিলেন, সবাই তো আসলে ফ্যাসিবাদ বিরোধী। এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভাজনটা কেন হচ্ছে? এটা কি শুধুই ভুল বোঝাবুঝি, নাকি এখানে স্বার্থ রয়েছে? ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, বাবুল ভাইয়ের আলোচনায় মোটামুটি প্রেক্ষাপট চলেই আসছে, সেদিকে আমি না যাই। আইনি জটিলতা কী এবং বিষয়গুলো সরকারের সাথে ব্যাপারগুলো চলে আসছে। আমি একটা অন্য জায়গা থেকে আলাপটা শুরু করি। সেটা হলো ইশরাক হোসেন ক্ষমতা লোভী, এইটা কিন্তু তার শত্রুরাও বলবে না। ক্ষমতার তার লোভ নেই, কারণ সে তো এমনিতেই জনতার মেয়র হিসেবে স্বীকৃত। হ্যাঁ, ইশরাক হোসেনের একটা লোভ আছে, সেটা হলো জনগণের ভালোবাসা পাওয়ার লোভ। এই লোভ তার আছে, যেই কারণে দেখবেন যে আপনার সে যে রোলটা প্লে করতেছিল, অলরেডি কিন্তু সে ডিফেক্টু মেয়রের রোল প্লে করতেছিল। আপনার ওইখানকার এলাকার সমস্যা বলেন, সম্ভাবনা বলেন, যে কোনো বিপদ আপদ নিয়ে কোনো লোক ওনার কাছে গেছে, কিন্তু ওনার সাধ্যে আছে, সামর্থ্যে আছে, হেল্প পায় নাই, এইটা বলতে পারবে না লোকজন। আমি কাছ থেকে জানি, এই জন্য আমি বলতেছি কথাটা। তো ফলে এখন এইখানে যে ঘটনাটা ঘটতেছে, এখন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, উনি বলতেছেন আইনি জটিলতার কথা। তাহলে আইন উপদেষ্টা একটা ব্যাখ্যা দিক, কিন্তু এই বিষয়ে তো আইন উপদেষ্টার কোনো ব্যাখ্যা চাওয়া
মানে আমরা পাচ্ছি না, আবার আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা পাচ্ছি না। আবার ধরেন এই টোটাল প্রক্রিয়াটাকে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে নিয়ে সরকার যদি মনে করে যে রায়টা নির্বাচন কমিশন আপনার পাইছে যে তাকে মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই, সে রায়টা প্রপার না, তাহলে সরকার তো নিজে আদালত মানতেছে না, আইন লঙ্ঘন করছে। এখন সরকার নিজে অথরিটি হিসাবে যদি আদালতের রায় লঙ্ঘন করে তখন তো সরকারের পুরো লেজিটিমেসি, বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। হাসিনাও তো এই জিনিস করত। এখন তাইলে আপনি আদালতের মাধ্যমে মেয়র হওয়ার জন্য তাকে রায় দিলেন, গেজেট প্রকাশ করলেন, এইবার আবার 2টা রিটও আপনি নিলেন, কত রিট খারিজ হয়ে যায় না? সেই রিটের শুনানি হয়তো যে আজকে 12টার পরে, হ্যাঁ কালকে আমরা দেখবো, শুনবো কি রায় দেয় আদালত, দেখবো। কিন্তু আদালত এখানে তাহলে আদালতের মধ্যে আদালত আছে, যদি আদালতের মধ্যে আদালত নাই থাকতো তাহলে এই ধরনের রিট তো গৃহীত হওয়ার কথা না, যেটা জটিলতা তৈরি করে। এখন এখানে ঘটনাটা কি ঘটছে? ঘটনা ঘটছে মানুষ এবার আন্দোলন করছে, ভোটাররা। সেই আন্দোলনকে হোলসেল বিএনপির আন্দোলন বলা যাবে কিনা আমার সন্দেহ আছে। কারণ হলো এখানে অনেক সাধারণ ভোটার আছে, এলাকাবাসী আছে, হ্যাঁ বড় অংশ হয়তো বিএনপিরই, কিন্তু আপনি দেখেন নিউজ মিডিয়াতে দেখবেন যারা সেবা গ্রহণ করতে যাচ্ছে তাদের সামনে যখন মাইক ধরা হচ্ছে তারা বলতেছে দুর্ভোগের কথা, চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তার মানে এই যে একটা নতুন প্রজন্মের আইকন, একটা লিডারশিপ তৈরি হচ্ছিল, তাকে অঙ্কুরে বিনষ্ট করার যে একটা প্রকল্প, এটা শুধুমাত্র দলগতভাবে বিএনপি ক্ষতি হচ্ছে তা না, ইশরাক হোসেনকে তরুণ প্রজন্মের অনেকেই পছন্দ করে, যাদের বিএনপির ব্যাপারে আপত্তি আছে, বিএনপিকে নিতে পারে না, কিন্তু ইশরাক হোসেনকে নিতে পারে অন্য নানা কারণে। সেটা এর মধ্যে ইশরাক হোসেনের সবচেয়ে বড় যে গুণটা, যে জায়গায় সে আগায় আছে, সেটা হলো ভুল স্বীকার করার দিক থেকে সে সবার আগে। এই দেখেন চঞ্চল চৌধুরীর সাথে একটা ছবি তার আসছে, এটা নিয়ে আজকে সারা দিন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হয়েছে। সে কিন্তু ঠিকই তার ভেরিফাইড পেজে পোস্ট দিয়ে পুরা বিস্তারিত ব্যাপারটা বলছে, এবং সেই ব্যাপারটার মধ্যে হ্যাঁ আপাতত তো সে তো ধরেন চঞ্চল চৌধুরীকে ফ্যাসিস্ট, খুনি হাসিনার দোসর হিসাবে পুরস্কার দেয়নি, পুরস্কার দিয়েছে শিল্পী হিসাবে। এবং ওই 15 সালের ওই সময়টা তারা যে অপকর্মগুলো করছে আওয়ামী লীগের হয়ে, সেটা ইশরাক হোসেন ওই সময় তো দেশের বাইরে ছিল, তার তো জানার কথা না, এটা সে লিখছে। কিন্তু তারপরেও সে বলছে পুরো ঘটনাটায় যেহেতু লোকজন আহত হয়েছে, লোকজন তার দোষ খুঁজে পেয়েছে, তিনি নিঃশর্তভাবে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। এর আগেও আরও অনেক ঘটনার উদাহরণ দেওয়া যাবে। ফলে এই যে একজন মানুষ মাত্রই ভুল করবে চলতে ফিরতে, কিন্তু ভুল স্বীকারের এই যে সৎসাহস, এই ক্ষেত্রে ইশরাক অনেক আগানো তরুণ প্রজন্মের মধ্যে। এই জন্য মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকেই ভালোবাসে যাকে মানুষ ট্রাস্ট করতে পারে, যাকে মানুষ বিশ্বাস করতে পারে। সেই বিশ্বাসের দিক থেকে যে লোক অলরেডি জনতার মেয়র হিসেবে সমাদৃত, তার তো 45 দিনের জন্য মেয়র হওয়ার দরকার নেই। তার মানে আপনি এখানে অন্য প্রয়োজনে এই ইস্যুটা তৈরি করা হয়েছে। এখানে মেয়াদের একটা সমস্যা ছিল, এটা কি জানতো না মানুষ? সরকার জানতো না? জানতো। ফলে এই ইস্যুটা ধরতে হলে একটু পিছনে যেতে হবে। সেটা হলো স্থানীয় নির্বাচন আগে চাই বলে একটা জোয়ার আমরা দেখতেছিলাম না কয়েক মাস আগের থেকে, সেই জোয়ারটা পুরা থেমে গেছে তা না, এখনো আসছে, কিন্তু জোয়ারের আপনার কি বলে যে বেগ হয়তো কমেছে। স্থানীয় নির্বাচন যারা আগে চাই বলেছিল, এবং এই ঘটনার মধ্য দিয়ে যদি আপনার ইশরাক হোসেনকে এখানে এমন একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলা হয়েছে, যদি ইশরাক হোসেন মেয়র হয় তাহলে স্থানীয় নির্বাচনের ব্যাপারটার ক্ষেত্রে একটা জোরালো দাবি তুলবে। আচ্ছা, উনি যদি মেয়র হতে পারে তাহলে যারা কমিশনারিয়া তাদের ব্যাপারে ফয়সালা কী হবে, এই যুক্তি আসবে। আবার যদি উনি মেয়র না হয় তাহলে নির্বাচন কমিশন যে একটা পদক্ষেপ নিল, সেই নির্বাচন কমিশনের অথরিটিকে চ্যালেঞ্জ করার সুযোগ হবে। তাইলে এই নির্বাচন কমিশন হয়তো তাদের মনোভূত হয় নাই, পছন্দের হয়নি। তাহলে নির্বাচন কমিশনকে যদি অঙ্কুরেই একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া যায়, তাহলে আগামী দিনের ইলেকট্রাল প্রসেসগুলোতে একটা আপার হ্যান্ড নেওয়ার সুযোগ তৈরি হবে। ফলে আমি বলতেছি এরকম 2-3টা অ্যাঙ্গেল থেকে এই জিনিসটাকে দেখার সুযোগ আছে। এইটা ঠিক সিম্পলি, এটা ইশরাক হোসেন যে পোস্ট দিয়েছেন তাতেও কিন্তু লিখেছে, খুব গুরুত্বপূর্ণ ইনসাইট আছে, পরিষ্কার করে কিছু লেখে নাই। উনি একদম এই বাক্য আছে সেখানে, মেয়র ফেয়র কিছু না। আসলে হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেটকে ব্যাহত করার যে একটা এখানে আওয়ামী মডেল, যেটা আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি, সেইটার যে একটা পাকাপোক্ত প্রক্রিয়া চলতেছে, সেইটার এসিড টেস্ট হিসাবেই
ইশরাক হোসেনের সাথে এই ঘটনা ঘটানো হচ্ছে। ইশরাক হোসেনের কোনো আগ্রহ ছিল না তো এরকম মেয়র হওয়ার, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এরকম মেয়র কোনো আগ্রহ তার ছিল না। মেয়াদ আছে 45 দিন, এটা 45 দিন আপনি যাই কী করবেন এই সেট আপের মধ্যে? এবং আপনি যদি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান এবং জনগণের সাথে তার যে সম্পর্ক, মানে এটা যে কোনো সময় যদি নির্বাচন হয় এবং উনি যদি নমিনেশন পায় বা পার্টি যদি ওনাকে মনোনীত করে বা উনি স্বতন্ত্র হিসাবে যদি মনে করে উনি মেয়র হিসাবে দাঁড়াবে, জনগণ ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সে আত্মবিশ্বাস ওনার আছে। তো যে আত্মবিশ্বাস যারা আছে এবং যিনি, আমি কেন পছন্দ করি ওনাকে, উনি বিএনপির নেতা এই কারণে না, আমি পছন্দ করি যে কারণে, সেটা হলো আমরা যে রাজনীতির কথা বলি অভ্যুত্থানের পরে, যে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, নট পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি, মানে আগে আমি নেতা হব, এমপি হব, তারপরে 100 কোটি টাকা নিব, তারপরে 50 কোটি টাকা চুরি করব, 10 কোটি টাকা কাজ করবো, এই মডেল না। ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স মানে আগেই আমি জনসেবায় হাজির হয়ে যাব, আমি মেয়র হই বা না হই, আমি নেতা হই বা না হই, আমি নমিনেশন পাই বা না পাই, এই যে আগেই নিজে যেই অবস্থায় আছি, নিজের যতটুকু সামর্থ্য আছে এটা নিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে যাওয়ার যে প্রবণতা, এই যে স্বেচ্ছাশ্রমমূলক যে রাজনীতি, এটাই 5 তারিখের অভ্যুত্থান। এবং ইশরাক হোসেন এই রাজনীতিটাই করে, এই জন্য তার ক্ষমতায় আসাটা ম্যান্ডেটরি না, তার জনগণের সাথে থাকাটা ম্যান্ডেটরি। কিন্তু এখন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে নেওয়া হচ্ছে, এই যে আন্দোলন করার মধ্যে দিয়ে জনদুর্ভোগ, শৃঙ্খলা এবং ক্ষমতার জন্য ইশরাক ব্লক করছে, এই যে একটা ইমেজ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটা হলো এই যে একটা প্রবল নেতৃত্ব গড়ে উঠতেছিল তরুণদের মধ্যে, সেটাকে অঙ্কুরে বিনশিত করার প্রচেষ্টার একটা প্রকল্প আকারে নেওয়া হচ্ছে। জি, শহীদ ইসলাম বাবুল, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। অর্থ পাচার নিয়ে বিগত দিনে আমরা কথা বলেছি, আপনারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে কথা বলেছেন। এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি বলছেন পাচারকৃত অর্থ ফেরত আনতে 4-5 বছর লাগবে। জি, 4-5 বছর মধ্যে ক্ষমতায় রাখতে হবে নানানভাবে, নানান উসিলায়। হ্যাঁ, ওই যে কয় না, একটা আমাদের গ্রামে একটা আছে, ওই পীরের হুজুরের বাড়িতে ওরস হইলে, কায়া বদলাইছে রে মওলা, কায়া বদলাইছে, কুত্তা হয়ে সিন্নি খায়ে কায়া বদলাইছে। তখন ওই নানান উসিলায়, নানান কায়দায় এক একজনকে এক একভাবে, কেউ বলছেন যে 5 বছর কি দেশের মানুষ তো আমাদের 5 বছরের জন্য দেখতে চায়, আবার কেউ কেউ বলছেন বিচারের আগ পর্যন্ত নির্বাচন হওয়া যাবে না, কেউ কেউ বলছেন 4 বছর 5 বছর লাগবে এই আনতে, আবার আপনারা সংস্কারের নানান বাহানা যেটা তুলে দিচ্ছেন সেটা তো আরো কিয়ামত পর্যন্ত। হাসিনা বলতো 41 সাল, তার কোনো বিকল্প নাই। হ্যাঁ, তার চেলারা বলতো, মানে হুজুর যাহা কয়েন, মুসাহেবরা কয়েন তার চাইতে বেশি। হ্যাঁ, আর একজন বলতেছে যে কি নির্বাচনের চোর বাটপার আসবে, হ্যাঁ ভালো কিছু আসবে না। এই যে নানান কাহিনী, আর এর সাথে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা, মানুষের মধ্যে অনিশ্চয়তা, আপনি গ্রামে যে খোঁজ নেন, ইভেন আমি এটাও বিশ্বাস করি যে আপনিও মানে কনফিউজড যে নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা। প্রায় মানুষ আমাকে প্রশ্ন করে, আমি রাজনীতি করি, যে ভাই নির্বাচন কি হবে, আপনারা যে এইসব পরিশ্রম করতেছেন আদৌ হবে, কবে হবে? হ্যাঁ, এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাকে আরো ঘনীভূত করে এইসব দায়িত্বশীল জায়গা থেকে যারা বলে। হ্যাঁ, যতদিন পর্যন্ত যে সব সংস্কারের কথা বলা হয়েছে, সব সংস্কার করতে হলে আলহামদুলিল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো আপনারা তো সেই প্রেক্ষাপটই তৈরি করছেন, সেই বাস্তবতাই তৈরি করছেন। আপনার যে মূল দায়িত্ব, ইথিক্যাল দায়িত্ব যে একটা নির্বাচন করা, ওইদিকে খুব একটা ভ্রুক্ষেপ তো আপনার নাই। হ্যাঁ, না হলে এই সংস্কার নিয়ে যে ধরনের তালভানা, যে জায়গায় আপনার ফোকাস থাকা উচিত ছিল, ইলেকশন কেন্দ্রিক কি সংস্কার আছে, আপনার কোনো ফোকাস আছে কি সংস্কারের উন্নতি হয়েছে? আপনি বলেন এই যে 9 মাস ওই যে মর্নিং সোজদা ডে বা ওই কি গোপ দেখলেই টের পাওয়া যায় যে বিড়াল ইঁদুর মারতে পারে কি পারে না, আপনি কি পারবেন, কি সংস্কার করবেন? এখন বিষয়টা এরকম করে দেওয়া হয়েছে বিএনপি বোধহয় সংস্কার বিরোধী, অথচ অধিকাংশ সংস্কারের সাথে আমরা একমত হয়েছি। হ্যাঁ, এই সংস্কার কি কারণে রিপোর্ট দিয়ে এতদিন লাগবে? আচ্ছা, তারপরে লাগলো, ঠিক আছে, আমরা আশা করি ওরা আগামী 27 তারিখে না কয় তারিখে ওনাদের চূড়ান্ত রিপোর্ট দিয়ে দেবেন। তারপর এটা নিয়ে আপনি 10 দিন কাজ করবেন, 15 দিন কাজ করবেন। হ্যাঁ, এবং প্রধান উপদেষ্টা তো ঘোষণাই আছে যে যেসব বিষয়ে রাজনৈতিক ঐক্যমত হবে সেগুলো আমরা একটা চার্টার করব। এটাই ঠিক আছে, চার্টার করেন, বাকিগুলো পরবর্তীতে পর্যায়ক্রমে হবে। তো তারপরে ইলেকশন করতে আরো 6 মাস 9 মাস কি কারণ আপনার লাগবে? আপনি বলেন। ইলেকশন কমিশন তো বলেইছে যে ভোটার হালনাগাদ পর্যন্ত জুন পর্যন্ত হয়ে যাবে, এরপরও আপনি একটা রোডম্যাপ দিতে চাচ্ছেন না। হ্যাঁ, আপনি সেই একবার বলছেন ডিসেম্বরের মধ্যে, একবার বলছেন জুলাইয়ের মধ্যে, জুনের মধ্যে। ভাই, এটা এইসব কথাই এখন আর চিরা দিচ্ছে না। ইতিমধ্যে আপনি অস্থির হয়ে গেছেন করিডোর দেওয়ার জন্য, মানবিক করিডোর, সেটা একটা সংকট তৈরি করবে। এর মধ্যে আপনি ঢাকায় আবার বাংলাদেশে আবার কাতারের অস্ত্র কারখানা তৈরি করবেন, সেই কন্ট্রাক্টও আপনার করতে হবে। আবার আপনার করতে হবে, কি বলে ওই যে বন্দরটা আপনি বিদেশিকে দিয়ে দিবেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের দিয়ে দিবেন। হঠাৎ করে আপনার মনে পড়ছে এত দায়িত্ব যে আপনার উপরে মানুষ দিছে,
এটা আপনি কোথায় পাইলেন? আর আপনার উপদেষ্টাই কি মানে বাসের চাইতে কঞ্চি বড়? আপনার প্রেস সচিব বলে দিতেছেন সমস্ত দায়িত্ব তার, সব ম্যান্ডেট তাদের আছে। আরে ভাই, একটা ইলেকটেড গভর্নমেন্টের, পার্লামেন্টেরও তো সব ম্যান্ডেট থাকে না। জনগণের সাথে, রাজনৈতিক দলের সাথে, স্টেক হোল্ডার, শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করতে হয় কোনো মৌলিক ডিসিশনের ক্ষেত্রে, সিকিউরিটির ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, কন্ট্রাক্টের ক্ষেত্রে। আপনি এসছেন একটা রুটিন জব নিয়ে, আপনার ম্যান্ডেট আমরা দিয়েছিলাম সবাই, তখন যেটা দিয়েছি এখন কি সেটা দিয়েছি? এখন কি সে আস্থা করি? বা আপনাকে আমি দায়িত্ব দিয়েছি বলে আপনি আমার বাড়ির উপর দিয়ে খাল কাটবেন, সেটা আমি মেনে নিব? মুক্তিযুদ্ধে ভারত আমাকে সহযোগিতা করেছে বলে এখন আমার কাছ থেকে সব নিয়ে নিবে? আপনি চোরের হাত থেকে উদ্ধার করেছিলেন বলে আপনি নিজে ডাকাতের ভূমিকা অবতীর্ণ হবেন? এর জন্য তো আপনাকে আমরা ম্যান্ডেট দিইনি। আর সেই ম্যান্ডেট আপনার কোথায় আছে? কে বলেছে? কিভাবে আপনি বুঝলেন যে আপনার সমস্ত মানুষের ম্যান্ডেট আছে? এইসব কথাবার্তা বলে এবং এই লক্ষণগুলো দেখে মনে হচ্ছে যে রোগটা খুব সিরিয়াস। সেই সিরিয়াসের কারণে এখন বিএনপিকে, যেটা বিএনপি চাই নাই অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আবার বিএনপিকে গণতন্ত্রের সংগ্রামের জন্য আবার রাজপথে নামতে হচ্ছে। এবং এটা একটা অ্যাসিড টেস্ট। এই যে সিটি কর্পোরেশন, আমরা দেখছি যে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আমরা তো ট্রেনিং জমা দিই না। এই তো কয়দিন হইলে তো হাসিনের বিরুদ্ধে ঘর থেকে ঘরে আসতে পারছি লড়াই করে, আবার হয়তো আমাদের নামতে হবে। আমরা জানি গণতন্ত্রের সংগ্রাম কোনো মানে কুসুমাস্তীর্ণ ব্যাপার না, এটা কণ্টকাকীর্ণ হয়। আর শাসকরা সব সময় যারা চেয়ারে একবার বসেন, তাদের চেয়ার থেকে বিচ্যুত করা পৃথিবীর সবচেয়ে জটিল সার্জারি আমরা মনে করছি। এদেরকে আমরা ভিন্ন মনে করছিলাম, প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, তাদেরকে আমরা ভিন্ন মনে করছিলাম। কিন্তু লক্ষণ টক্ষণ দেখে, সিমটম যা দেখছি, রোগ জটিল, গুরুতর। আবার ওই বিষ বৃক্ষরোপণ করা হচ্ছে বলে আমরা দেখছি, মনে করছি, এবং অনেকেই মনে করছে। রেজাউল করিম রানী, একই বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া। দেখেন, আগের আলোচনায় তারাশঙ্করের একটা কথা আছে, আইন তুমি ভালোই বুঝো বটে, কিন্তু ন্যায়ের বিষয়টা এত সহজ না। এই যে একটা আইনি জটিলতা এবং সংস্কার ব্যাপারটাকে একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যে আস্থার সম্পর্ক, সেটা কিন্তু আর আগের মতন নাই। আরেকটা হলো, এখানে আমরা বারবার বলেছি সংস্কার খুব সহজ। হাসিনা যা করছে আপনি তার উল্টাটা করবেন, দেশ দাঁড়ায় যাবে। এটা এত জটিল করার কিছু নেই। এবং সংস্কারের বিষয়ে আমি যে কথাটা বলছি সেটা আবারও একটু মনে করাই দিই। বাংলাদেশে সবাই আমরা জানি এটা কৃষি প্রধান দেশ, তাই না? আমাদের মূল জনগোষ্ঠীর প্রায় বেশিরভাগ অংশই কৃষির সাথে জড়িত, তাই না? এবং কৃষি পেশাটাকে, কৃষি ব্যবস্থাপনাটাকে এই 15 বছরে সিস্টেমেটিকভাবে ধ্বংস করা হয়েছে পার্শ্ববর্তী দেশের বাজার হিসাবে এ দেশকে তৈরি করার জন্য। আমাদের ইকোলজি ধ্বংস করা হয়েছে, আমাদের পরিবেশের আজকে ভয়াবহ অবস্থা। এখন বাংলাদেশের কৃষক বাঁচলে, কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এটা দুধের শিশুও জানে মোটামুটি। আপনি এত সংস্কার কমিশন করলেন, কৃষি নিয়ে কোনো কাজ নেই আপনার। সবার আগে তো কৃষি সংস্কার কমিশন করা দরকার ছিল। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার যেটার উপর দেশ দাঁড়াবে, দেশের ফাউন্ডেশন যেটার উপর নির্ভর করে, যে বাবুল ভাই কৃষক দল করেন, উনি গ্রামে গঞ্জে হাঁটেন, ঘোরেন, আমার চেয়ে ভালো জানেন। তো বাংলাদেশে কৃষি প্রকল্প হাতে না নিয়ে আপনি আর কোন উন্নয়ন করবেন, আর কোন ভালো কাজটা করবেন যেটা সাধারণ কৃষক শ্রমিক বিশ্বাস করবে? আপনি শহরের আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে অনেক কিছু আপনি করতে পারেন। হ্যাঁ, এখানে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনা আনা হয়েছে, এগুলো দরকার। কিন্তু দরকারের প্রায়োরিটির কথা যদি আমি বলি, আপনি প্রান্তিক কৃষকদের দিকে মনোযোগ দিবেন না। এদেশের সবচেয়ে ভালনারেবল শ্রেণী হলো কৃষক। সে রোদে বৃষ্টিতে পড়ে ফসল উৎপাদন করবে, হ্যাঁ, প্রকৃতির উপর তার ভাগ্য নির্ভর করবে। অতিবৃষ্টিতে সে হয়তো তার ফসল নষ্ট হবে, অতি খরায় তার ফলন কম হবে, আবার সে টাইমলি দাম পাবে না ঠিক মতো, হ্যাঁ, কিন্তু গাধার মতো পরিশ্রম করবে এবং সে সেই প্রান্তেই থেকে যাবে। তার কোনো চিকিৎসা হবে না, তার সন্তানদের পড়াশোনা হবে না, তার জীবনযাত্রার কোনো উন্নতি হবে না। আর আপনি চারদিকে শুধু নানা গল্প, হ্যাঁ, নানা উন্নতির ফিরিস্তি, হ্যাঁ, এক এক সরকার আসে এক এক রকমভাবে শোনায়। এইটা তো হইতে পারে না। আমরা অভ্যুত্থানের পরে ক্ষমতাটাকে টপ টু বটম দেখতে চাই না, আমরা বটম টু টপ দেখতে চাই। আমরা এমন সংস্কারের কথা বলি যেটা ফ্রম দ্য গ্রাউন্ড, এটা তৈরি হবে, এটা নিচের থেকে উঠে আসবে। আপনি উপর থেকে দেখলে তো হবে না। বাংলাদেশের মানুষের, আমি মনে করি এখানে সবচেয়ে মৌলিক সংস্কার যেটা দরকার সেটা হলো কৃষি কমিশন, সংস্কার কমিশন করা দরকার ছিল। আমরা একটা বিরতিতে যাব। আমার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান, শহীদ ইসলাম বাবুল। আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করলাম। মূলত যেটি আলোচনায় উঠে এসেছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলছেন ব্যবসায়ীরা চুপচাপ আর আমলারা বহাল তবিয়তে। তাহলে ব্যবসায়ী, আমলা, রাজনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, চারটা পক্ষ সমন্বয়টা কোথায় নাই বা কোথায় সমস্যাটা আছে? না, ওই যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আপনি এখানে একটা বিনিয়োগ সম্মেলন করার পরে এমন একটা হুলস্থুল ভাইব তৈরি করলেন যে বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাইসা যাবে। চাকরি দিবেন 2000, প্রতি বছর 23 লাখ গ্রাজুয়েট তৈরি হয় বা বেকার তৈরি হয়। আপনি 2000 চাকরি দিবেন 1 বছরে, 6 মাস, 1 বছরে। এইটা নাকি চাকরির একটা বন্যা বয়ে যাবে বাংলাদেশে। মানে কি সব গল্প আজগুবি। এখন তো দেখি যে বিনিয়োগ কমছে আর উঠতেছে আমাদের ওই ওই বিডার চেয়ারম্যান। এমন বাস্তবতা। তো এটা তো অস্বাভাবিক কোনো কথা না যে একটা অনির্বাচিত সরকারের সময়ে আপনার বিনিয়োগ যারা করে তারা সেখানে ভার্নারেবল অবস্থায় করবে না। আর এমনিতে দেশে একটা মানে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে নানান ধরনের। তারা একটা ইলেকটেড গভর্নমেন্ট চায়, তারা একটা সাস্টেনেবল গভর্নমেন্ট চায় উন্নয়নের জন্য। অথচ আপনি এমন গল্প আমাকে শোনাচ্ছেন, আপনি এর আগে শোনাইলেন যে কি রোহিঙ্গা, অন্তত রোহিঙ্গারা 1,80,000 রোহিঙ্গা চলে যাবে, যাই তারা ওখানে ইট করবে। উল্টা আবার 1.5 লাখ রোহিঙ্গা এখানে চলে আসলো। এখন কয়দিন এটা নিয়ে এই পরিবেশ নাই। উপদেষ্টা যেটা বলছেন খলিল সাহেব, যে ওখানে রোহিঙ্গাদের ওখানে ফেরত পাঠানোর মতো কোনো পরিবেশ নাই। তো কথা তো বলাই যায়, কথা বলতে তো টাকা লাগে না, ট্যাক্সও নাই। এই ট্যাক্স বসানোর দরকার। সেই আগের মতোই কথা, আগের মতোই আচরণ, আগের মতোই কর্মকাণ্ড। তো এগুলা বলে কি লাভ হচ্ছে? রাজনৈতিক দলের সাথে সঙ্গত কারণেই দূরত্ব হচ্ছে। আপনার যে কাজ না, আপনি সেই দায়িত্ব নিয়ে বসে আছেন, যেটা একটা পার্লামেন্টও করতে পারে না, ইলেকটেড গভর্নমেন্টও করতে পারে না। সেই মহান দায়িত্ব আপনাকে, আপনি বুঝাচ্ছেন সব দায়িত্ব নাকি আপনার আছে। এটাও তো এই ধরনের বক্তব্য বলা, কথা বলা, এটা তো মানে জনবিরোধী কথাবার্তা, গণবিরোধী কথাবার্তা। এইটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। এখন আসি আমি, উনি যেটা বলেন রনি সাহেব, আমার সেক্টর কৃষি, আপনি উন্নয়ন কি সংস্কার সংস্কার সংস্কার। আপনি এখন আমরা যেটা দেখছি, 111 যে দান্দা ছিল না, বলা হয়েছে -2, অথচ মাইনাস বিএনপিকে ভাঙা চুরমার করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা, জিয়া পরিবারকে মাইনাস করা। আবার আপনি এখন যেটা শুরু করছেন বিএনপিকে মাইনাস করা। কিভাবে করবে? এবং যত সংস্কারের যা প্রস্তাব আপনি দিতেছেন, এর অনেকগুলা প্রস্তাব বিএনপিকে এবং জিয়া পরিবারকে টার্গেট করে। কেন রে ভাই? ওয়াই? এই যে কৃষি নিয়ে বা আপনার কোনো কথা নাই, মানুষের ভাগ্য পরিবর্তন যেটার সাথে আপনি জানেন বাংলাদেশের কৃষকের জীবন মান কি? এদের কোনো ট্রেড ইউনিয়ন নাই, এদের কোনো সিন্ডিকেট নাই, এদের কোনো প্রতিবাদ করতে পারে না, গুমড়ে গুমড়ে মরে। বাংলাদেশের কতজন কৃষক আত্মহত্যা করছে আপনি জানেন? এই বাস করে মরে কৃষক, আত্মহত্যা করে কৃষক, পানির অভাবে, লাঞ্ছনায়, ঋণের দায়ে। অথচ তাদের নিয়ে আপনার কোনো কমিশন নাই। বাংলাদেশের আরেকটা কমিশন করার দরকার ছিল সবার আগে, শিক্ষা কমিশন। আমি ধরেন আপনার গণতন্ত্র ডেস্ট্রয় যদি আপনি সেটা রিস্টোর করতে পারবেন কখনো না কখনো, আপনার ইকোনমি ডেস্ট্রয় হলে সেটাও আপনি কখনো না কখনো রিস্টোর করতে পারবেন। কিন্তু আপনার এডুকেশন যদি শেষ হয়, এটা কি রেস্টোর করা আছে সহজ? একটা জাতি কয়েক প্রজন্ম নিয়ে সেটা ভোগ করে, আপনি সেটা চিন্তা করতে পারবেন? আপনার করোনা একটা গেল, তার মধ্যে আমার এডুকেশনে মারাত্মক বিঘ্ন করছে। তারপরে এডুকেশনের যে মূল সমস্যা আমার এখানে, সেই জায়গাটাই কেউ চিহ্নিত করছে না। এটা এই গভর্নমেন্ট যেটা করতে পারতো, যে এই যে 3 রকমের শিক্ষা ব্যবস্থা, এই 3 রকমের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো সমন্বয় নাই, কিচ্ছু নাই। এবং আপনি যাকে যাকে লাখে লাখে 3.5 মিলিয়ন হইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দুনিয়ার সবথেকে বড় বিশ্ববিদ্যালয়। অথচ এখানে বিএ পাস আর এমএ পাসের বছরকে বছর হাজার হাজার লাখে লাখে, এদের পেছনে রাষ্ট্রের শত শত হাজার হাজার কোটি টাকা আপনার খরচ হচ্ছে। এটা আনপ্রোডাক্টিভ শিক্ষা। এরা খালি পাস করতেছে আর চাকরি নাই, বাকরি নাই, আর বেকারত্ব বাড়াইতেছে। এইগুলোকে কিভাবে আপনি কর্মমুখী শিক্ষা করবেন, কিভাবে একটা কারিগরি শিক্ষা করবেন, কিভাবে বিদেশে আপনি এদেরকে কাজে লাগাইতে পারেন, তাদের ওখানে প্রয়োজন আছে, কিভাবে আপনি ল্যাঙ্গুয়েজ তাদেরকে শিখাবেন, কিভাবে আপনি টেকনিক্যাল এডুকেশন তাকে শিখাবেন, এটি নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই, এটি নিয়ে কোনো কমিশন নাই। এখানে ইংরেজি শিক্ষা, এখানে মাদ্রাসা শিক্ষা, এখানে জেনারেল এডুকেশন, একটা হজবরল অবস্থা, নানান বাস্তবতা। এইটা নিয়ে আপনার কোনো শিক্ষার মান কিভাবে বৃদ্ধি পাবে? IMGPA 5 একটা প্রজন্ম তৈরি হচ্ছে। আপনি খবর নিয়ে দেখেন, এখানে একবার আপনি নৈর্ব্যক্তিক করেন, একবার আপনি রচনামূলক করতেছেন, আপনার যখন যেটা মনে হইতেছে সেরকম হইতেছে। অথচ একটা জাতি গড়ার মূল ভিত্তি হলো এডুকেশন। সেটা নিয়ে আপনার কোনো সংস্কার আছে? সেটা নিয়ে আপনার কোনো কমিশন আছে? আপনি আছেন খালি বিএনপিকে কেমনে গুতাইবেন, বিএনপিকে কেমনে ঠকাইবেন, কে শিখিয়ে দিছে? নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, অতএব ইলেকশন। এটা হলো অন্তরের কথা। ইলেকশনের ধার ধারি না। আমাদের ওই যে সিলেকশন, আমাদের ওই যে প্রশাসক,
আমাদের এইসবই আমরা খুব খুশি। বিএনপি ক্ষমতায় আসলে বা নির্বাচিত সরকার আসলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো ওই যে স্লোগান তৈরি করছে, নৌকা ধানের শীষ 2 সাপের 1 বিষ। হ্যাঁ, তারপরে কি এক দল গেছে আর এক দল খাওয়ার জন্য আসতেছে। আরে ভাই, হোয়াট ইজ দিস? বিএনপি কি রাতের বেলায় ভোট করে ক্ষমতা আসতে চাইছে? বিএনপি কি মানুষের ভোট ছাড়া ক্ষমতায় আসতে চাইছে? আপনার যদি প্রবলেম হয়, আপনি যদি মনে করেন যে বিএনপি আসলে, এই মেসেজ আপনি গ্রামের মানুষকে দেন যে বিএনপি সংস্কার মানে না, বাংলাদেশের মানুষকে বলেন, তারপর আসেন না ভোট। আরে ভাই, ভোটের কথা শুনলেই তো আপনার গায়ে জ্বর। এই যে সব উপদেষ্টা নিজের এলাকায় যায় মেম্বার ইলেকশন করতে পার না, কয় ভোট পায়? হ্যাঁ, এদের তো ওই গণভিত্তি ইশরাক হোসেনের কথা শুনলে মানে গাত্রদাহ শুরুই হবে। হ্যাঁ, আপনি ঢাকাবাসী, আপনি জানেন ইশরাক হোসেন, এই পুরনো ঢাকা এবং ঢাকাবাসী ইশরাক হোসেনের প্রতি, তার পরিবারের প্রতি, তার বাবার প্রতি, তার দলের প্রতি কি ধরনের ইমোশন আবেগ, সেগুলো নিয়ে আপনি সিনেমিনি খেলতেছেন। খেলেন, দেখি আপনার কতটুকু দম আছে। হ্যাঁ, সেই জন্য বলি যে দেশটাকে সংকটের মুখে আবার নিয়েন না দয়া করে। আমরা এটা চাই না, মুখোমুখি হতে চাই না। আবার বলছি, 9 মাস আপনাদেরকে দেখেছি, যা ইচ্ছা তাই করেছেন, যা ইচ্ছা লেলাই দিয়েছেন, যেভাবে ইচ্ছে সেভাবে করতেছেন। এই রাজনীতি আপনার জন্য ভালো ফল বয়ে আনবে না দিন শেষে, মাইন্ড ইট। আমাদের হারানোর কোনো কিছু নাই, অনেক হারাইছি, বাইসে আছি, এটা বোনাস লাইফ। ইশরাক হোসেন রাতে বেঁচে আছে, অনেক সহকর্মীকে হারাই ফেলছি, তার সন্তানের দিকে তাকাইতে পারি না। আর এগুলো নিয়ে আপনারা সিনেমিনি খেলতেছেন। কোত্থেকে ধরে আনছেন বিতর্কিত লোক, কোত্থেকে আনছেন একজনের 3 দায়িত্ব দিচ্ছেন, আবার সব ফ্যাসিবাদের দোসরদের সচিবালয়ে বিভিন্ন জায়গায় বসাই রাখছেন এখনো। হ্যাঁ, যারা কুখ্যাত সব ফ্যাসিবাদ, আবার এদেরকে রাত্রি যাপন করেন, এদের সাথে এদের নিয়ে এমপি ইলেকশন করবেন, রাজনীতি করতেছেন। এগুলো তো প্রমাণিত সত্য। আপনি কিসের জুলাইয়ের চেতনা ধারণ করবেন? কিসের আপনি আওয়ামী লীগকে দমন করবেন? এখনো গ্রামে গঞ্জে আওয়ামী লীগের বিএনপির ভয়ে আসে না। কয়টা আওয়ামী লীগকে দমন করেছেন? কয়টা মিছিলকে প্রতিহত করেছেন? আছেন খালি ধান্দায়। প্রাচুর্য থাকতেন হলে, এখন থাকেন 5 স্টারে, চলেন ফ্লাগালা গাড়িতে, চলেন হেলিকপ্টারে। আপনি কি বুঝবেন কিসের সংস্কার? রাজনীতির একটা বয়স লাগে, অভিজ্ঞতা লাগে, শিক্ষা লাগে, ধৈর্য লাগে, জ্ঞান লাগে, মেধা লাগে। আইসেন হুট করে চেয়ারে বসে পড়ছেন। হ্যাঁ, আর দিনকে রাত, রাতকে দিন মনে করছেন, যাচ্ছে তাই। হ্যাঁ, আপনার বিরুদ্ধে দুর্নীতি, মোয়াজ্জেম নামে একজন আছে, এই উপদেষ্টার পিএস ছিলেন, এপিএস ছিলেন, তার বিরুদ্ধে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকার নিয়ম, এগুলো কি তদন্ত হয়েছে? এগুলোর দায় ওনার নাই? উনি ভাগ পান না এগুলা? সেই লোভেই উনি ইশরাক হোসেনকে বা অন্য কাউকে এই সিটি কর্পোরেশনে ঢুকতে দিতে চান না। তো ঠিক আছে, হোক। জি, রেজাউল করিম রানী, আমরা বিরোধের কথা বলছিলাম, ব্যবসায়ী, আমলা, রাজনীতিবিদ এবং যারা ক্ষমতায় রয়েছে। এই বিরোধটা তো আমাদের কাম্য ছিল না, কিন্তু বিরোধ তো তৈরি হয়ে গিয়েছে। এই বিরোধের ভয়াবহতা আসলে কোন দিকে যাচ্ছে, আপনার অভিজ্ঞতা কি বলে? দেখেন, বিরোধের ভয়াবহতা হলো আপনি যত বিরোধ করবেন আওয়ামী লীগের মিছিল তত লম্বা হবে। আওয়ামী লীগ কার্যক্রম স্থগিত করছে, ভালো কথা, কিন্তু তার অ্যাক্টিভিটি কিন্তু থেমে নেই, মিছিল হচ্ছে, নামছে। হ্যাঁ, তো এখন এখানে সমস্যাটা হলো কোথায়? সমস্যাটা হলো আপনার, এটাকে বলে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সির অভাব। আপনার যদি ট্রান্সপারেন্সি না থাকে তাহলে আপনার প্রতি ট্রাস্ট তৈরি হবে না, বিশ্বাস তৈরি হবে না। আপনি যতই ভালো হন, আপনি নিজেকে যতই সৎ মনে করেন, সৎ মনে করার বিষয় না, সৎ হলো প্র্যাকটিক্যালি কর্মের মধ্য দিয়ে প্রমাণ করার বিষয়। হ্যাঁ, এখন আপনার এই যে ট্রাস্ট তৈরি হচ্ছে না জনগণের মধ্যে, এখন এখানে প্রথম সমস্যাটা তো আপনি অভ্যুত্থান নিয়েই করছেন। আওয়ামী লীগ যেরকম ৭১-এর এই জনযুদ্ধকে একটা আওয়ামী যুদ্ধে বয়ান করছে, মুক্তিযুদ্ধের চেতনাকে একটা ফ্যাসিবাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। আমরা বলছিলাম শুরুতেই যে জুলাই অভ্যুত্থানের কর্তা সত্তা হলো প্লুরাল, এইটার ২৪-এর জাতির পিতা হলো জেনজি জেনারেশন। এটা একটা পুরা জেনারেশনের মুভমেন্ট, এটার একক কোনো ক্রেডিট নেই কারো। বিএনপি তো কখনো ক্রেডিট দাবি করেনি, বা অন্য দল, বামপন্থী দল যারা এখানে ছিল তারাও তো ক্রেডিট দাবি করে নাই, শরিক আন্দোলন যারা করছে তারাও তো ক্রেডিট দাবি করেনি। তাহলে আপনি কেন একক ক্রেডিট দাবি করেন? এবার একক ক্রেডিট দাবি করে ৭১-২৪ মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা দেখলাম, যেটা আরও উইয়ার্ড। তার মধ্যে এখানে একদল ধান্দাবাজ বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, যাদের পুরা জীবনটাই হলো ধান্দা, বিদেশি টাকা এনে এখানে গরিবের ব্যবসা করা, গরিবের দারিদ্র ব্যবসা বাণিজ্য করে যারা একটা এস্টাবলিশমেন্ট সাম্রাজ্য গড়ে তুলছে, তারা এখানে এসে নাইমা বলল কি নির্বাচন দিয়ে গণতন্ত্র হয় না। মানে এই কথা তো হাসিনাও বলার সাহস পায়নি। হাসিনা কিন্তু নির্বাচন দিয়েছে সবগুলো, একটা নির্বাচনও সে মিস করেনি। হাসিনা যেটা ভয় পেত, ভোট ভয় পেত। হাসিনা নির্বাচন দিত সুন্দর মতো, খালি ভোটটা দিয়ে দিত না মানুষকে। এই জন্য ওটাকে আমি বলি যে ভোটবিহীন নির্বাচনের একটা সংস্কৃতি গড়ে তুলছিল। দেখেন, মূল ব্যাপার হইল ১৫-১৬ বছরের একটা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে সমাজেরও একটা ফ্যাসিবাদী রূপান্তর হয়েছে। এই ফ্যাসিবাদের একটা সামাজিকীকরণ হয়েছে।
ফলে ফ্যাসিবাদটা বা স্বৈরতন্ত্রটা শুধু রাষ্ট্র, রাজনীতি, পুলিশ, প্রশাসন এগুলোর মধ্যে দেখলে হবে না, জনগণের মননের মধ্যেও এক ধরনের ফ্যাসিবাদ থাকতে পারে। হিটলার, মুসোলিনি এরা জোর করে ক্ষমতায় আসে নাই, কু করে ক্ষমতায় আসে নাই, বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসছে, জনগণই তাদেরকে বসাইছে। ফলে আপনার বিপুল জনগণ জনসমর্থন দিয়ে বসানোর পরে, হ্যাঁ, এই যে বিপুল জনগণ যারা বসাইলো, এটা কোন জনগণ? এইটা এই যে উম্মাদ প্রবাহ, এই যে হাইপ তৈরি করা হয়, হ্যাঁ, 5 বছর 10 বছর দেখতে চাই, ভোট দরকার নেই, এইটা ডেমোক্রেটিক প্রসেসকে আন্ডারমাইন করা হয় এবং জনগণের মধ্যে ফ্যাসিস্টিক স্পিরিটকে প্রলং করা হয়। করার মধ্য দিয়ে কি হবে? করার মধ্য দিয়ে এখানে দেখেন, আমি মনে করি না এই সরকারের নির্বাচনের ব্যাপারে কোনো আপনার মানে দুরভিসন্ধি আছে বা নির্বাচন না দেওয়ার কোনো ফন্দি আছে। কারণ নির্বাচন, আপনি দীর্ঘ 15-16টা বছর ভোটাধিকার বঞ্চিত গণতন্ত্রহীন একটা অবস্থায় ছিলেন, এখন আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া পুরো জাতিকে নিবেন, তো সেখানে ইলেকশন নিয়ে তো কথা বলার কিছু নেই। এটা কথা হবে শুধুই যে ইলেকশনটা কত প্রপার করা যায়, ভোটাধিকার কত প্রান্তিক পর্যন্ত নিশ্চিত করা যায়, মানুষকে কিভাবে আরো আগ্রহী করা যায় যে সে প্রপারলি যেন তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে, তাই না? সেখানে ইলেকশন নিয়ে কনফিউশন থাকার তো কোনো কারণ নেই। কারণ আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া যাবেন কিভাবে, আর কোন পদ্ধতিতে যাবেন ইলেকশন ছাড়া, আর কোনো মেকানিজম নাই। সে ফলে সেই আপনার কাছে আসবো আবারও শহীদ ইসলাম বাবুল, সেই ইলেকশন নিয়ে কথা বলবো। ওই যে ঐক্যমত কমিশনের প্রথম দফার সংলাপ শেষ, ভোট দিতে পারা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে, এটা সিপিবি বলছে। এই কথা তো সিপিবি কেন বলবে? আমি তো বললাম আপনাকে, আপনি যান না মানুষের কাছে, একটা মানুষ বিশ্বাস করে কিনা, 50 জন লোকের মধ্যে 5 জন মানুষ বিশ্বাস করে কিনা যে ভোট শিডিউল টাইমে হবে, ভোট দিতে পারবে কিনা, ভোট শিডিউল টাইমের কথা বলে না, ভোট দিতে পারবে কিনা। না, ভোট দিতে পারবে না পারলে তো সেটাও গভর্নমেন্টের একটা এরকম সংখ্যা তৈরি হয়েছে। এরকম সংখ্যা আমার মনে হয় এরকম সংখ্যা ভায়াবল না, কারণ দীর্ঘদিন পরে আমরা একটা ইলেকশন কমিশন হয়েছে, একটা সরকার হয়েছে। ভোট কবে হবে সেটা নিয়ে অনিশ্চয়তা আছে, কিন্তু ভোট দিতে পারবে না বা দিতে পারবে কিনা এইটা নিয়ে আমার মনে হয় হাসিনা রেজিমের পরে বাংলাদেশে শুধু এই নির্বাচন না, আর অতি মানে দ্রুততম সময় এটা হবে। আপনারা কি এমন মনে করেন কিনা যে ভোটের তারিখ মানে ঘোষণা হলে একবার উৎসব শুরু হয়ে যাবে, মানুষ দরে দরে মানে চলে যাবে ভোট দেওয়ার জন্য? হবে কিনা সেটা নিশ্চয় করে বলা যাবে না, কারণ এখানে বাস্তবতা হলো কি, এখনো ধরেন আপনি যেভাবেই দেখেন আওয়ামী লীগের একটা অংশ ভোট ব্যাংক বাংলাদেশে তো রয়েছে, এদেরকে তো আপনি সমুদ্রে ফেলে দিতে পারবেন না, বা ভোটার তালিকা থেকে তাদেরকে মাইনাসও করতে পারবেন না। এখন তাদের মন খারাপ, তারা মনে করছে তাদের নেত্রী আবারও রিয়েলিটি মাইনিয়ে নেও, অনেকে বলে, কিন্তু রিয়েলিটি তারা আর মানতে চাইতেছে না। তারা কল্পনা করে মনে মনে শুয়েও বিশ্বাসই করতে চায় না তাদের আপা আর আসবে না। হ্যাঁ, আবার তারা আসবে, আবার জমবে মেলা, বটতলা, হাটখোলা, অঘ্রাণে নবান্নে উৎসবে। যারা একেবারে অতি আওয়ামী লীগ, তাদের মনে এখনো ওই চেতনা আছে, তখন ভোট হলে তারা ভোট নাও দিতে যাইতে পারে। আবার ভোটটা যদি কম্পিটিটিভ না হয়, তা ধরেন যারা সচেতন নাগরিক তারাও মনে করতে পারে যে কম্পিটিটিভ ভোট না, ভোট নাও দিতে পারে। আমি বাস্তবতাটা বললাম, সেই উৎসবমুখর পরিবেশ নাও হতে পারে, তার জন্য তার ভোট থেকে রাখা যাবে না। হ্যাঁ, রেজাল্ট করব না, একবারে শেষ পর্যায়ে দিস ইজ দ্য লাস্ট শেখ হাসিনা। এরপর আর কোনোদিন বাংলাদেশে আর এই শেখ পরিবারের উপনিবেশ কায়েম হবে না। কি কারণে বলছেন এটা? কারণ হইল এই যে জাতিসংঘের প্রতিবেদন, আমি আপনাকে বলি, ভারত এখন কিন্তু এই 3 জন আওয়ামী লীগের নেতা কারা অ্যারেস্ট করছে পশ্চিমবঙ্গে। ভারত, শেখ হাসিনা এখন বিকাম এ গ্লোবাল বার্ডেন। কারণ জাতিসংঘের এই প্রতিবেদনের পরে এবং এই আওয়ামী লীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন লিগেলি, আইনি ফ্রেমওয়ার্কের মধ্যে। এইবার এই নিষিদ্ধ সংগঠনের প্রধান এবং তার নেতাকর্মীরা মিলে ভারতে থেকে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে এটা সন্ত্রাসী সংগঠন হিসেবে, যেহেতু এটা নিষিদ্ধ, এইবার বাংলাদেশ যদি আন্তর্জাতিক আদালতে আপিল করে যে বাংলাদেশের সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, সিকিউরিটি, এটা প্রকাশ্যে একটা সন্ত্রাসবাদী সংগঠন লালন করতেছে ইন্ডিয়া, তাহলে এইবার ইন্ডিয়া যে পার্শ্ববর্তী দেশগুলোকে বারবার আহ্বান জানায়, সতর্ক করে যে আসেন সন্ত্রাস বিরোধী ঐক্য করি, কোনো সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা করবেন না, ইন্ডিয়ার সিকিউরিটির ব্যাপারে আপনারা যত্নবান হন, সে আবেদন কি ভারত জানাইতে পারবে? ভারত তো জানাইতে পারবে না, কারণ সে নিজেই তো একটা সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠনের প্রধান, এবং তার বিপুল নেতাকর্মীকে লালন পালন করতেছে প্রকাশ্যে। ফলে একটা ভালো সংকটের মধ্যে তৈরি পড়ছে ইন্ডিয়া। ফলে সেক্ষেত্রে ইন্ডিয়াকে এটা কিভাবে ইন্ডিয়া ডিল করবে আমি জানি না, এটা ইন্ডিয়ার ব্যাপার। সেক্ষেত্রে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগকে ঠেলে দেওয়ার একটা আন্তর্জাতিক চাপ
এই সরকারকেও ফেস করতে আর এই যে বিপুল সংখ্যক আমাকে 10 সেকেন্ড দিব, সময় দিন। বিপুল সংখ্যক জনসংখ্যা যেটা বললেন শহীদুল ইসলাম বাবুল, যে যারা আওয়ামী লীগ করে তাদের তো সমুদ্রে ফেলায় দেওয়ার উপায় নাই, কিংবা আগুনে পড়ে এখানে দুইটা জিনিস আছে। তারা কোথায় যাবে? এই বিপুল সংখ্যক মানুষ কোথায় যাবে? বিপুল দেখেন আওয়ামী লীগের দুইটা ধারা, একটা হলো আওয়ামী লীগ করাটা তো অপরাধ না, এটা হলো ভুল, একটা ভুল আদর্শকে আপনি রাজনীতি মনে করেন। আর একটা হলো আওয়ামী লীগের সমর্থনে আপনি 15 বছরের লুটপাট, গুম, খুন এবং জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যায় সামিল হয়েছে, এটা ফৌজদারি অপরাধ, এইটার বিচার হইতে হবে। দেখেন সমস্ত সংস্কারের আগে তো বিচার হওয়ার কথা, বিচারটাই তো না, সেটাই জানতে চাওয়া যে তার মানে যারা যারা ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত প্রমাণিত তাদের বিচার হবে, বাকিদেরকে রিকনসিলিয়েশন করতে হবে, বাকিদেরকে আপনার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তাদেরকে রাজনৈতিক অধিকার দিতে হবে। সেই অধিকারটা হলো গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন করার অধিকার। দেখেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফ্যাসিজমকে এক্সেপশন হিসাবে পৃথিবীর কোথাও বিবেচনা করা হয় না, ফলে তাদেরকেও এটা বোঝাইতে হবে যে দেখো রাজনীতি এবং আওয়ামী লীগ এক জিনিস না, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠনের নাম না, এটা একটা ফ্যাসিস্ট সংগঠনের রূপান্তরিত হয়েছিল। এটা স্বাধীনতার আগে ছিল, একসময় ছিল, ঐতিহাসিকভাবে ছিল, কিন্তু ঐতিহাসিকভাবে ভালো থাকলে পরে যেটা খারাপ হয়ে থাকার তো উদাহরণ আছে। হিটলারও তো জনপ্রিয়তা, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছিল, ফলে এখানে আমি এই জন্যই বলছি আওয়ামী লীগ ক্ষমতা থাকে বলতেছি আমরা এখানে একটা ন্যায় বিচার কমিশন লাগবে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন লাগবে। এটা সাউথ আফ্রিকাতে যেরকম হয়েছিল, জার্মানিতে যেরকম হয়েছিল, হওয়ার মধ্যে দিয়ে যারা সমর্থক অনুসারী তাদেরকে রাজনৈতিকভাবে আপনার পুনর্বাসিত করতে হবে সমাজে। শহীদুল ইসলাম বাবুল, ওই যে বললেন না যে আওয়ামী লীগ যে আসবে না তার লক্ষণ কি বা কি কারণে, আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, যারা বউ মারে, তো বউ বলতেছে তুমি এত মারো কেন, মারে তুমি কি আমারে রাখবা না, ওই তুমি মায়ের ভাবে বুঝো না। তো কেন বললাম এই কথা যে আপনি লক্ষণ দেখে বুঝতেছেন না যে এই ডাইনেস্টি আর হবে না, টুঙ্গিপাড়া গ্রুপ মানে কি বলে টুঙ্গিপাড়া ডাইনেস্টির যে শেষ প্রদীপ আপনার সজীব ওয়াজেদ জয় সাহেব বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করছে, তার মানে কি এই দেশে আর তার রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই। হ্যাঁ, এবং এই ডাইনেস্টি আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই। হতে পারে কখনো না কখনো ওই যে আওয়ামী লীগ রাজ্জাক, আওয়ামী লীগ তোফায়েল, আওয়ামী লীগ আইবি, আওয়ামী লীগ সাবের হোসেন চৌধুরী, এই নামে টামে কয়েকটা আওয়ামী লীগ বাংলাদেশে হলেও হতে পারে, বাংলাদেশের মানুষ যদি ক্ষমা করে ওই যে রিকনসিলিয়েশনের মাধ্যমে বা ওই যে ট্রুথ কমিশনের মাধ্যমে ভুল স্বীকার করে বা ওই অনুতাপ স্বীকার করে বা সাজা ভোগ করে যদি কেউ আসে, করতে পারবে বাংলাদেশে আওয়ামী লীগ। কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগ খুব দ্রুততম সময়ে বাংলাদেশে, হ্যাঁ, তবে তারা ডিস্টার্ব করতে পারে। আওয়ামী লীগ হইতে পারে ওপারে, আওয়ামী লীগ হয়তো বীরভূম শাখা হইতে পারে, বা দক্ষিণ কলকাতা শাখা আওয়ামী লীগ হইতে পারে, কুচবিহার শাখা হইতে পারে, মণিপুর শাখা আওয়ামী লীগ হইতে পারে। তো বাংলাদেশের মাটিতে এই ভূখণ্ডে আওয়ামী লীগ আর মাথা তুলে দাঁড়ানোর মতো শক্তি, সাহস আর নৈতিক অবস্থান আর কখনো থাকবে না। অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল এবং রেজাউল করিম রনি আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখছিলেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।